নমস্কার, CNN 24 এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, পূর্ব সোনাইয়ে চাঞ্চল্যকর গৃহবধূ মানোয়ারা বেগম হত্যাকাণ্ডে গ্রেফতার এক, এলাকায় চরম আতঙ্ক। গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে 25 জনের মৃত্যু, কাছাড়ের নিহত 2, শোকের ছায়া। শিলচর শহরে অবৈধ পার্কিং বিরোধী ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। ইস্ট ওয়েস্ট করিডোরের জাটিঙ্গা হারেঙ্গা যাও ডলইছুঙ্গা গ্রাম এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। কালাইন এইচএস স্কুলে অধ্যক্ষের মুক্তির দাবিতে ফের সড়ক অবরোধ, উত্তপ্ত কাঠিগড়া। এবারে সংবাদ বিস্তারিত। সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডে গৃহবধূ মানোয়ারা বেগমকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কচুদরম পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। একই সঙ্গে পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। উল্লেখ্য, পূর্ব সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা জাফর উদ্দিনের স্ত্রী মানোয়ারা বেগম গত 23 নভেম্বর রবিবার নিখোঁজ হন। এদিন সন্ধ্যা থেকে গৃহবধূর পরিবার খোঁজাখুঁজি শুরু করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরের দিন 24 নভেম্বর সোমবার সকালে স্থানীয় কয়েকজন গ্রামবাসী গ্রামের ধানক্ষেতের কাছে সন্দেহজনক অবস্থায় ক্ষত বিক্ষত ও অর্ধনগ্ন একটি মহিলার দেহ দেখতে পান। খবর পেয়ে পরিবার ঘটনাস্থলে পৌঁছে দেহটি মনোয়ারা বেগমের বলে শনাক্ত করেন। সুন্দরী পার্ট 1-এর বাউলটুকে গত 23 তারিখে একটা বডি উদ্ধার করছে পশুদরম থানার পুলিশ এবং প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা আমরা রইল যে প্রশাসনে আজকে এই কড়া পদক্ষেপ নেওয়ার কারণে একজন আসামিরে অ্যারেস্ট করিয়া জেলে পাঠাইছে এবং এই আসামির সঙ্গে যদি আরো কোনো মানুষ জড়িত থাকে, এই জড়িত মানুষটারেও বাইর করার লাগিন আমরা অনুরোধ রইল প্রশাসনের কাছে। আর প্রশাসনরে আমরা ধন্যবাদ জানাই, আর প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আর এবং আমার সাবির ভাই তানেও আমরা ধন্যবাদ জানাই। আর তাই এটাতে অনেক সহযোগিতা করছেন, আর সহযোগিতা করার কারণে আজকে একজন আসামি অ্যারেস্ট হইয়া তানা এই জুডিশিয়াল কাস্টডিতে আছে। আর পরবর্তীতে পুলিশে যে এটার লগে জড়িত কোনো আসামি তাকিয়া থাকে তো এইটারে বার করার লাগিন আমরা অনুরোধ রইল। অ্যারেস্ট করা হয়েছে, আসামির নাম হইল নরম আলী আহমেদ, সুন্দরী পার্ট 1। কে আমরা গ্রামের সব মানুষ একত্রিতভাবে এক জায়গায় জমায়েত হইয়া যে পরবর্তীতে এই ধরনের কোনো অসুবিধা না হওয়ার লাগিন আমরা সবে মিলিয়া একটা ডিসিশন নিছি যে এটা নিরাপত্তা চাইয়া যে আমরা গ্রামের মহিলারা যেহেতু যে সুন্দরভাবে চলাফেরা করার সুযোগ সুবিধাটা পায় প্রশাসনের কাছে, এটাই আমরা বিনম্র অনুরোধ। শনিবার উত্তর গোয়ার আরপোড়ায় লাগোনা নাইট ক্লাবে আগুনে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। দেখুন সবিশেষ। শিলচরের শিলিগুড়ি গ্রান্ট সেকশনের বাসিন্দা মনোজিৎ মাল এবং শিলচরের কাঁঠাল বাগান বিলটিলা এলাকার বাসিন্দা রাহুল তাঁতি দুজনেই নাইট ক্লাবে কর্মরত ছিলেন। মনোজিৎ পাল গত 5 মাস ধরে ক্লাবের রান্নাঘরে কাজ করছিলেন। পরিবারের সদস্যদের মতে মনোজিৎ পরিবারের বড় ছেলে ছিল। তার মৃত্যুতে বাবা, মা, ছোট ভাই, 2 বোন অন্ধকারে ঝুঁকে পড়েছে। রাহুল তাঁতি কাছাড় জেলার কাঁঠাল বাগানের বাসিন্দা। তিনি নরসিংহপুরের বাসিন্দা। নিহতের নাম রাহুল তাঁতি। পরিবারকে সাহায্য করার জন্য সুদূর গোয়াতে যাওয়া তাদের ছেলের মৃত্যুতে শোকাহত তাদের পরিবারও। রাহুল তাঁতি 24 নভেম্বর কাজের সন্ধানে সেখানে গিয়েছিলেন। তিনি সেই জঘন্য নাইট ক্লাবে ওয়েটারের কাজ করতে গিয়েছিলেন। এদিন আগুনে রাহুল মারা যান। আগুন লাগার পর রাহুল এবং তার বেশ কয়েকজন সহকর্মী একটি ঘরে প্রবেশ করে পালানোর চেষ্টা করেন। একই ঘরে শ্বাসরোধে মারা যান স্ত্রী, 3 সন্তান, 5 ভাই এবং বাবা মা রেখে গিয়েছেন তিনি। हाँ सर, वो तो गया है गोवा में काम करने के लिए गया है सर। कौन होटल में काम कर रहा है, वो जाके काम करके सर शनिवार में ऐसा हादसा हो गया सर। उसका घटना घट गया सर। हम लोग तो अभी आंख में नहीं दिखा, लेकिन छोटा लड़का उसका साथ है, वो भी बोल रहा है। वही देख के घर में तो हम लोग सब रोने लगा है, सब चिंता में है सर। हाँ, लड़का को तो शादी हुआ आज 15-20 साल हो गया सर। वो लड़की 2 मिला है, एक लड़का मिला है। लड़का छोटा है, 2-2.5 महीने का लड़का। वो पापा को दे के गया है, भाई लोग को दे के गया है, बोले तुम लोग ख्याल रखो, हम जाता है
बड़ा लड़का है सर, गया है जाके तो ऐसा हुआ घटना घट गया सर। সোমবার শিলচর মেডিকেল রোড ও রাঙ্গিরখাড়ি পয়েন্ট এলাকায় রাস্তার দুই পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ। ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস ম্যাজিস্ট্রেট এবং শিলচর পৌরসভার কর্মীদের নিয়ে দলটি অভিযানে নামে। অভিযানের সময় রাস্তার অনিয়মিতভাবে পার্কিং করে রাখা একাধিক যানবাহনকে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি শিলচর পৌরসভার পক্ষ থেকে মেডিকেল রোড ও রাঙ্গিরখাড়ি পয়েন্ট এলাকা জুড়ে নো পার্কিং বোর্ড স্থাপন করা হয়। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানজট নিরসনের লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা সুদৃঢ় করতে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন হওয়ার এবং নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ ও শিলচর পৌরসভা। আমি দেদিন বার্তা দিব না না এই তো আমরা পাই সব কিছু ফেসবুকে পাই, ইনস্টাগ্রামে কোনো হ্যান্ডেল করি। সোমবার আবারও ইস্ট ওয়েস্ট করিডোরের জাটিঙ্গা হারেঙ্গা যাও ডলুইছুঙ্গা গ্রাম এলাকা পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। দেখুন সবিশেষ। ইস্ট ওয়েস্ট করিডোরের গুরুত্বপূর্ণ এই অংশে চলমান নির্মাণ কাজ, সড়কের বর্তমান অবস্থা এবং স্থানীয় মানুষের সমস্যাবলী খতিয়ে দেখেন। পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগীয় অধিকর্তাদের সঙ্গে আলোচনা করেন। করিডোরের এই পথটি দীর্ঘদিন ধরেই যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন কারণে নির্মাণ কাজ বিলম্ব হচ্ছিল। আজকের পরিদর্শনের ফলে নতুন করে দ্রুত কাজ এগোনোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আমিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ফের উত্তেজনা ছড়ালো কাছাড়ের কাঠিগড়া বিধানসভা এলাকার কালাইনে। সোমবার সকালে ছাত্রছাত্রীরা শিলচর গুয়াহাটি সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদে সামিল হন। কয়েকদিন আগে বিদ্যালয়ের শিক্ষিকা শিলু চন্দ্রকে মানসিক নির্যাতনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে আটক করে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার ছাত্রছাত্রীরা কালাইন থানার ঘেরাও কর্মসূচি পালন করেছিলেন। সে সময় কাঠিগড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টলর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগতভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করেন।
ও যাও গিয়া ইলা পরীক্ষা না ইলা পরীক্ষা না আগে জেলা সরতো এখন চলে নাই এখন এটা না কইরা পরীক্ষা নিতে না কইরা মোবাইল নিতে আগে এমবিএসের কাছে মোবাইল নিতে না এখন মোবাইল নাও মানে দাবিটা কি? এমবিএসের কাছে লাগবো আমরা এমবিএসের না আমরা মানে বুঝলেন না আম্বেসার যদি না সারিয়া দেয় তাইলে এই আন্দোলনে কিন্তু ট্রেইলার সব বিচার দেখা লাগি তারা উঠে করতো এটা তো কিচ্ছু নাই। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। এসআর অর্থাৎ বিশেষ সংশোধনী প্রক্রিয়া নিয়ে অবশেষে মুখ খুললেন শ্রীভূমি জেলা কংগ্রেস পদাধিকারীরা। ইন্দিরা ভবনে আয়োজিত সোমবার সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ উল্লেখ করেন, স্পেশাল ডিভিশনের কাজ আরম্ভ হওয়ার পর আমরা উদ্বেগের সহিত লক্ষ্য করছি এই স্পেশাল ডিভিশনের কাজটাকে কেন্দ্র করে আমাদের নেতা রাহুল গান্ধী যে বলছেন ভোট চুর, এই ভোট চুরিটা শুরু হয়েছে। ভোট চুরির তালিকা দুইভাবে, একটা হচ্ছে যার হোল্ডিংয়ে 5টা বুথ আছে সেখানে আর 2টা বুথ ইনক্লুড করে দেওয়া বাইরে থেকে, আরেকটা হচ্ছে হোল্ডিংয়ের 5টা বুথ থেকে 3টা বুথ ছাঁটাই করে দেওয়া। আমাদের এখানে এই স্পেশাল ডিভিশনে আমরা লক্ষ্য করছি পরিকল্পিতভাবে ভোট ছাঁটাই করা হচ্ছে এবং ছাঁটাই করার অজুহাত হিসাবে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক ভোটারকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে। ডিভিশন মানে কোনো একটা ব্যাপারে শুধু ভীষণ মিলাতে হবে। আগের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে যারা নাম আছে সেই মানুষগুলো আছে কিনা যেটা জানা, সেই পরিবারে কোনো মানুষ মারা গেল কিনা, সেই পরিবারের কোনো মানুষ ভোটাধিকার প্রাপ্ত হলো কিনা নতুনভাবে, সেটা যাচাই করা এবং সেভাবে তোলা। পরিবারের একজন দায়িত্ব নিয়ে তা সবের নাম তুলে সই করে দিলে সেটা হয়। এটাই হচ্ছে নাগরিকত্বের বিধি, এটাই হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেশনের বিধি, এটাই হচ্ছে ইনিউমারেশনের বিধি। এবার ইনিউমারেশনের বিধি বাদ দেওয়া ফেলা হচ্ছে। আজকে ভাবুন তো এই মানুষগুলোর স্ট্যাটাস কী হবে কালকে, যাদের নাম কাটা হচ্ছে, যাদের নাম তোলা হচ্ছে না, তাদের স্ট্যাটাসটা কী হবে? অনেকে এদেরকে রোহিঙ্গা বলবে, এরা রোহিঙ্গা বলার চক্রান্ত হচ্ছে। এটা তো বরদাস্ত করা যায় না। কেওয়াস সৃষ্টি হবে, বিরাট কেওয়াস সৃষ্টি হবে। বন্ধুগণ, আমি আপনাদের মাধ্যমে সরকারকে, সরকারি পক্ষকে, সরকারের দলকে, সবাইকে এই কথাই বলতে চাইছি, আপনারা যেটা করছেন এটা কিন্তু আপনারা নিজেদের বিপদ থেকে আনছেন। মানুষ এটা ছেড়ে দেবেন না, এটা সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। এদিকে এসআর নিয়ে কংগ্রেসের উত্থাপিত অভিযোগ নিয়ে প্রত্যুত্তর দিলেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। আসামে ভোটার তালিকার যে স্পেশাল রিভিশন যেটা ইতিমধ্যে ইলেকশন কমিশনের নির্দেশানুসারে শুরু হয়েছে, সেটা নিয়ে পরিকল্পিতভাবে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন সময়ে তার উপরে বিভিন্ন বক্তব্য রাখা শুরু করেছে। অত্যন্ত দুঃখজনক বা অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের এই শ্রীভূমি জেলায় গত 2-3 দিন থেকে আমরা দেখলাম কংগ্রেস দলের নেতৃত্বের পক্ষে এই ভোটার লিস্টের স্পেশাল রিভিশন অর্থাৎ এসআর নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তাগুলো পরিকল্পিতভাবে উঠানো হচ্ছে। আজ এই শ্রীভূমি জেলার জেলা কংগ্রেস সভাপতি মহোদয়ের নেতৃত্বে
একদম সাংবাদিক বৈঠক ডেকে ইলেকশন কমিশনের এই সম্পূর্ণ ব্যবস্থার উপরে যে বিভিন্নভাবে প্রশ্নচিহ্ন ওনারা এঁকে দিলেন, তার বিরুদ্ধে দু চারটি কথা তুলে ধরার প্রয়োজন আছে। এই দেশ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিক বা সংবাদ সংস্থাকে অভিহিত করা হয়েছে। আর এখানে গণতন্ত্রের মূল সোপান যেটা আছে, জনপ্রতিনিধিত্বের ব্যবস্থাপনায় যে দেশ পরিচালিত হয়, আসামে স্পেশাল রিভিশন সেটা শুরু হয়েছে, বেশ কয়েকদিন হয়েছে। এবং আমরা দেখছিলাম বিশেষত এই শ্রীভূমি জেলার জনাকয়েক কংগ্রেস নেতা সেটা শুরুর সময় থেকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত আকারে সে ছাপা মাধ্যম হোক, সে বৈদ্যুতিক মাধ্যম হোক বা নিজেদের সামাজিক মাধ্যমে ওনারা যে বিষয়ে রাজনৈতিক নেতারা হস্তক্ষেপ করার কথা নয় তারা করে আসছিলেন। বিভিন্নভাবে তারা বক্তব্য রেখে আসছিলেন। তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো আমাদের চোখে পড়েছিল। আমরা তারপরে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে যাইনি। আজকে তো ওনারা একদম সেটার প্রায় সীমা অতিক্রম করে যে বিষয়গুলো বললেন, শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করে, তার উপরে অন্ততপক্ষে এটা বলতে হয় যে নির্বাচন কমিশন বা নির্বাচনী ব্যবস্থার উপরে ওদের সামান্যতম কোনো নির্ভরযোগ্যতা বা তাদের বিশ্বাসের কোনো প্রয়োজন তারা রাখেননি। তারা মুখে বড় বড় বক্তব্য রাখেন, গণতন্ত্র, গণতান্ত্রিক রাষ্ট্র, আবার তো তাদের নেতৃত্ব যিনি দিচ্ছেন দেশে, উনি বা ওনার বোন তো একদম সংবিধান বই হাতে নিয়ে ওনারা শপথ গ্রহণ করেছেন লোকসভায়, আমরা দেখেছি। যাদের হাতে গণতন্ত্রের হত্যা হয়েছিল, যারা এই দেশে জরুরিকালীন অবস্থা ঘোষণা করে দেশকে পঙ্গু করে দিয়েছিলেন, আবার তারা আমরা দেখি গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান বই হাতে নিয়ে ওনারা বক্তব্য রাখেন। ঠিক সেইভাবে আজকে আমরা দেখলাম যে আজ থেকে দু একদিন আগে এই জেলার বিশেষত উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি বা অন্যান্য বিধানসভা সমষ্টিতে যখন এই স্পেশাল রিভিশন চলছে, ইলেকশন কমিশনের নির্দেশ অনুসারে বিভিন্ন সরকারি আধিকারিক কর্মচারীরা কাজে ব্যস্ত আছেন এবং তাদেরকে পরিকল্পিতভাবে তাদের উপরে প্রেশার রাখার জন্য প্রথম থেকে ওনারা সামাজিক মাধ্যমে বা সংবাদ মাধ্যমে তারা বক্তব্য রেখে আসছিলেন। আর আজ থেকে দুদিন পূর্বে যখন নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে জেলা প্রশাসন কিছু কিছু পরিবর্তন করলো, তখন তারা সেটাকে নিয়ে একদম গেল রব তুলে সেটার মধ্যে বিজেপি করেছে বা সেটা সাম্প্রদায়িকভাবে হয়েছে, বিভিন্ন রং চড়ানো হয়েছে, এগুলো বক্তব্য ওনারা রাখছেন। আমরা তাদের এই জঘন্য মানসিকতা, তাদের সেই বিকৃত মানসিকতার ধিক্কার জানাই, তাদের এই সমস্ত বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই। শিলচর নাজিপট্টি মডেল প্রাইমারি স্কুলে গতকাল রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার 63তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে সংস্থার প্রায় সকল সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংস্থার সভাপতি ডক্টর বিভাস দেবের পৌরোহিত্যে সকাল 11টায় সভা শুরু হয়। প্রথমে সংস্থার সম্পাদক নিখিল পাল বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এরপর কোষাধ্যক্ষ বিগত বছরের আয় ব্যয়ের হিসাব ও সংস্থার বিভিন্ন পদের পদাধিকারীরা তাদের বিভাগের বিষয়ে আলোকপাত করেন। এই সভাতে সংস্থার উপদেষ্টা প্রদীপ দত্ত রায় ও সংস্থার সদস্য তথা CNN24-এর এমডি জয়জিৎ বিশ্বাস বক্তব্য রাখেন। 2 জানুয়ারি 2025 শিশু উদ্যানে সম্মিলিত রূপমঞ্চ এর আহ্বানে অনুষ্ঠিত ধামাই উৎসবে রূপমের শিল্পীদের সঙ্গীত পরিবেশন। 10 জানুয়ারি 2025 বরাক ফেস্টিভ্যালে রূপমের শিল্পীদের অংশগ্রহণ ও সঙ্গীত পরিবেশন। একই দিনে নূপুর সামাজিক সংস্থা আয়োজিত পৌষ পার্বণ অনুষ্ঠানে রূপমের শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। 20 জানুয়ারি 2025 জেলা ক্রীড়া সংস্থার বি ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় রূপমের খেলোয়াড়রা সাফল্যের সঙ্গে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে। 21 জানুয়ারি 2025 আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের অনুষ্ঠানে রূপমের সঙ্গীত পরিবেশন। 23 ও 24 জানুয়ারি 2025 কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির আমন্ত্রণে গান্ধী ভবনে রূপমের অনুষ্ঠান। 25 জানুয়ারি 2025 বঙ্গভবনে রূপমের সঙ্গীত অনুষ্ঠান। 26 জানুয়ারি 2025 প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রূপম কার্যালয়ে পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আসামের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে সম্বর্ধনা প্রদান। 16 ফেব্রুয়ারি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় একাঙ্ক নাটক প্রতিযোগিতায় পুনর্জন্ম নাটক মঞ্চস্থ করে রূপম এবং শ্রেষ্ঠ রূপসজ্জার পুরস্কার অর্জন করেন। আমরা একটা বৃদ্ধাশ্রম করার উদ্যোগ নিতে পারি।
তখন আমি আমার ভাই বোন সবার সঙ্গে কথা বললাম, তা ও ঠিক আছে আমরা জমি দেবো, আমাদের মা বাবার নামে আনন্দটা যদি হয়। সেই অনুযায়ী আমরা 3 বিঘা জমি কাঁঠালে আমাদের পরিবার থেকে কিনে আমরা রূপমকে দান করছিলাম। পরবর্তী সময়ে আমরা এই বৃদ্ধাশ্রম গড়ে তোলার ব্যাপারে যে টাকার প্রয়োজন, সেটা রূপম থেকে একটা ড্রয়িং এবং এস্টিমেট করা হয়েছিল। সেটা প্রায় 5 থেকে 6 কোটি টাকার মতো লাগে। তখন আমরা বিভিন্নভাবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার থেকে সাহায্যের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু কোথাও থেকে আমরা সদুত্তর আমরা পাইনি। আর রূপম যেহেতু সামাজিক সাংস্কৃতিক সংস্থা, তার নিজস্ব আর্থিক এমন কোনো ক্ষমতা নেই যে নিজের উদ্যোগ নিয়ে সেটা করবে। সেই অনুযায়ী আমরা আর কাঁঠালের জায়গাটা, পরিবেশটা ধীরে ধীরে যখন আমরা কিনেছিলাম তখন ঠিকই ছিল, বাট পরবর্তী সময়ে ওই এলাকায় শিল্প গড়ে ওঠে, অনেক শিল্প, এবং প্লাস পরিবেশটাও ভালো নয়। তখন আমরা এক্সিকিউটিভ মিটিংয়ের উপর ডিসিশন নেয় ওই জায়গাটা বিক্রি করে পারবো, সেটা করব। এবং সেই অনুযায়ী বিক্রি করে আমরা প্রায় 70 লাখ টাকার মতো পেয়েছিলাম। এবং তারপর আমরা ভেমো গোসাইর সঙ্গে যোগাযোগ করে ওনার একটা জায়গা আমাদের সবাই পছন্দ হয়েছিল। সেই অনুযায়ী আমরা 7 কাঠা জমি, কারণ 70 লাখটা উনি 10 লাখ টাকা নিচে কাঠা আমাদের কাছে বিক্রি করবেন না। সেই অনুযায়ী 70 লাখ টাকায় আমরা 7 কাঠা জায়গা ওনার থেকে ক্রয় করি, এবং আমরা অনুরোধ করি ওনাকে যে আপনি কিছুটা জমি আমাদের দান করুন, সেখানে আমরা একটা মন্দির করি। তো মন্দিরের নাম শুনে উনি একটু হয়ে যান এবং আমাদের ওই জমির পাশেই 3 কাঠা জমি আমাদের দানপত্র করে দিয়ে দেয়। কিন্তু ওনার একটা শর্ত ছিল, 3 বছরের মধ্যে যদি মন্দির না হয় তাহলে জায়গাটা উনি ফিরিয়ে দেবেন। যাই হোক, আমরাও প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাওয়ার পর যখন আমরা দেখলাম যে ওখানে আর এটা করা সম্ভব হচ্ছে না, তখন উনি ওনার জায়গাটা ফিরিয়ে নেন। রূপমের কথা কি বলবো, রূপম তো একটা ব্র্যান্ড, সেটা শুধু শিলচর, কাছা, আসামের মধ্যে নয়, পুরো ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম অর্গানাইজেশন আমি বলবো রূপম। তো রূপমের পুরো বছর ধরে এখানে বসে বসে শুনলাম পুরো কর্মকাণ্ড, কর্মযজ্ঞ বলবো সেটাকে। পুরো বছর ধরে 365 দিনই কিছু না কিছু, সব প্রত্যেকটা ব্যাপারেই যে কোনো উপলক্ষই হোক, রূপম সক্রিয়ভাবে সেটাতে অংশগ্রহণ করে এবং কাজের ছাপ রেখে যায়। আমি বিশেষ করে সভাপতি এবং সম্পাদক মহাশয়কে ধন্যবাদ জানাবো। ওনাদের নেতৃত্বে যেভাবে রূপমকে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন, এবং আমি আশা রাখছি এবং বিশ্বাস করি যে আগামী দিনেও সেই ধারা অব্যাহত রেখে রূপম অত্যন্ত সুনামের সঙ্গে এগিয়ে যাবে। শিলচর ড্যাফোডিল স্কুলে শুরু হলো 5 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল 9টায় স্কুল প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন হয়। এরপর ছাত্র, শিক্ষক ও পরিচালনা কমিটি র্যালি করে ইটখোলা ফুটবল গ্রাউন্ডে পৌঁছে সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে ক্রীড়া উৎসবের শুভ সূচনা করা হয়। প্রথম থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা চকলেট দৌড়, 100 ও 200 মিটার দৌড়, ক্রিকেট, ফুটবল, দাবা সহ নানা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 1টা পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী বক্তব্যে চেয়ারপারসন অবনীন্দ্র দে ও অধ্যক্ষ সুব্রত দে জানান, স্কুলটি 1994 সালে প্রতিষ্ঠিত এবং শিক্ষা সেবার পাশাপাশি সামাজিক সেবায়ও নিবেদিত। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশই মূল লক্ষ্য। প্রতিযোগিতা সমাপ্তি হবে 13 ডিসেম্বর, যেখানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে ম্যানেজিং ট্রাস্টি নবেন্দু দে, দিব্যেন্দু দে ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। আজকে আমাদের ড্যাফোডিল স্কুলের 2025-এর অ্যানুয়াল স্পোর্টস শুরু হলো। আমাদের স্কুল যেটা 1994-এ এস্টাবলিশড হয়েছিল, ইট ইজ
recognized as one of the best schools in Silchar town. পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎকর্ষ আছে এবং আজকে প্রত্যেকবারের মতো আমরা আজকে জড়ো হয়েছি এখানে স্কোলা ক্লাব গ্রাউন্ডে। আমাদের অ্যানুয়াল স্পোর্টস ছেলেমেয়েরা পার্টিসিপেট করবে এবং আজ থেকে 13 তারিখ পর্যন্ত এটা চলবে, 6 দিন ব্যাপী। আপনার কাছে অনুভূতিটা কিরকম? Really thrilling, and actually it inspires me also. When I see my children playing in the field, I am also inspired, and I am very delighted to see their sportsmanship. No matter how they win or lose, let them play full of cheers and full of healthy spirit. मोबाइल No, मोबाइल तो all the time बच्चों को लिए तो मोबाइल अच्छा नहीं है, प्ले करना चाहिए। वो पढ़ाई करने के बाद स्टडिंग द बुक, डूइंग सम and the academic work, co-curricular work is also important. Curricular things important, but co-curricular things like sports, music also very important. And this is the one time in a year when our children get a chance to express themselves. They participate in different competitions all over the town. All over the town they play during different months. And this is the only occasion when we gather annually and all the children of the school participate. So it's going to be a thrilling experience for us, full of cheers and full of spirit of camaraderie. So আজকে আমাদের স্কুলের যে অ্যানুয়াল স্পোর্টস শুরু হলো, আমি সবার কাছে আশা করব আপনারাও উপভোগ করুন আমাদের ছেলেরা কীরকম খেলে এবং আপনাদের উপস্থিতিতে আমাদের ছেলেদের উৎসাহিত করুন। খোয়াইতে পালিত হল ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ বিপ্লবী বাঘা যতীনের জন্মদিবস। রবিবার এ উপলক্ষে খোয়াই লালছড়াস্থিত স্বনামধন্য বাঘা যতীন ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় বিভিন্ন স্মারক কর্মসূচির। দিনের শুরুতে বাঘা যতীনের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব সদস্যরা ও স্থানীয় বিশিষ্টজনেরা। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। ক্লাবের নজরুল মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশপ্রেমের আবহে পরিবেশিত গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান দর্শকদের প্রশংসা কুড়ায়। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পহরমুড়া এলাকায় রবিবার গভীর রাতে টহলদারির সময় এক বাংলাদেশি যুবককে আটক করে গৌরনগর বিএসএফ 104 ব্যাটালিয়নের সি কোম্পানি। ধৃত বাংলাদেশি যুবককে খোয়াই থানার সোপর্দ করা হয়। থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে বড়সড় অভিযান অব্যাহত থাকবে। টহলরত জওয়ানদের দাবি, ওই যুবক জোরপূর্বক কাঁটাতার পেরিয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করেছিলেন। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়। ঘটনাটি সঙ্গে সঙ্গে পোস্ট কমান্ডার ও কোম্পানি কমান্ডার সূর্যভান সিংকে জানানো হয়। বাংলাদেশ কোন জায়গায় নাম কো একবারে কইলাম? বাগেরহাটে। কই আইছলা? ব্যাঙ্গালোরে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে। কত বছর ধরে ব্যাঙ্গালোরে আছো? 6-7 বছর। কি করে যেতেছিলা? কে নিয়ে যেতেছিল তোমাদের বাংলাদেশ? হৃদয় নামে এক লোক নিয়ে যাইতেছিল। হ্যাঁ, হৃদয় নামে এক লোক নিয়ে যাইতেছিল। তারপরে কই? তারপরে কোথায় সেটা আমি জানি। কিভাবে যোগাযোগ হয়েছে? ফোনে কথা হয়েছিল। ফোন নাম্বার আছে? না, ফোন নিয়ে গেছে। কে নিছে? অন্যজনে। আজকে বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।